আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ফোনটা কেটে দিতেই দুলাভাই তানিয়াকে নিয়ে আমার পাশে বসে বললাম, দেখো রিফাত, আমার মেয়ে হয়তো এত কিছু বোঝে না। ও যদি তোমার সাথে কোনো ভুলভাল কথা বলে থাকে মাফ করে দিও। তোমার কাছে আমি হাত জোড় করে আমি বললাম, আরে কি বলেন দুলাভাই, আপনি এভাবে বলবেন না প্লিজ। আমি এসব বলতে চাই নাই, তবে আমার কাছে মনে হলো ও এইসব বেশি বেশি করছে, এজন্য আপুকে বললাম। দুলাভাই বলল, ভালো করছো, তুমি এইসব না বললে জানতেই পারতাম না। আমি আর কিছু না বলে সোফা থেকে উঠে রুমে চলে গেলাম। আজকে হয়তো কারো মুড ঠিক নেই, এজন্য আর রুম থেকে বের হই নাই। রাতে দেখি আপু রান্না বান্না কিছুই করে নাই। মনে মনে বললাম, কেন যে আমি এইসব বলতে গেলাম। কিচেনে গিয়ে দেখি রান্না করা তরকারি আছে। আমি শুধু ভাত বসিয়ে দিলাম গ্যাসের চুলায়। রান্না করে সবকিছু টেবিলে গুছিয়ে রেখে আপুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি আপু এক কোনায় বসে আছে, আর দুলাভাই তানিয়াকে নিয়ে আরেক কোনায় বসে আছে। আমি শুধু বললাম, টেবিলে খাবার দেওয়া আছে, এখন যদি রাগ করে না খাস আমিও খাবো না। রাগ পরে এভাবে বসে রাখিস না, এখন খেয়ে আই। দুলাভাই ইশারা করে বলল, তুমি তোমার বোনকে নিয়ে যাও, আমরা আসছি। আমি আপুর হাত ধরে বললাম, চল। আপু বলল, তুই গিয়ে খেয়ে নে, আমি খাবো না। আমি আপুকে জোর করে টেবিলে নিয়ে গেলাম। আমি আপুকে নিজ হাতে খাইয়ে দিলাম। পরে আমি অল্প কিছু খেয়ে রুমে চলে গেলাম। এর ভিতরে ফোনটা আবার বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, আরে ঋতু যে, কি মনে করে কল দিলে? ঋতু বলল, কেন, আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিতে পারি না? আমি বললাম, এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার মনে হয় না তুমি আমার সাথে এভাবে মধুর ভাষায় কথা বলবে। ঋতু ওপাশ থেকে হাসি দিয়ে বলল, আপনি দিন গণনা শুরু করে দেন। হয়তো আপনি বাঁচতেও পারেন, আবার হয়তো আপনি মারা যেতেও পারেন। আমি বললাম, মনে হচ্ছে তুমি আমাকে হুমকি দিচ্ছ। ঋতু বলল, আমি কাউকে হুমকি দিই না, সরাসরি ভয় দেখাই। আর সে যদি ভয় না পায় তাহলে আমি সেই ব্যবস্থাও করে দিই। আমি বললাম, ও তাই নাকি? আচ্ছা, আমি তৈরি আছি, আমিও দেখতে চাই তুমি আমাকে কিভাবে ভয় দেখাও। ঋতু বলল, আপনার কলিজাটা অনেক বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওইটা ছোট করে দিব, চিন্তা করবেন না। আমি বললাম, দেখাই যাবে, এখন ফোন রাখো, ঘুমাবো। ঋতু বলল, আশেপাশে দেখে ঘুমাবেন, কারণ কখন কোন দিক দিয়ে আপনাকে কেউ মারতে আসে এর কোনো হিসাব নেই। আমি আর ঋতুর কথাই কান্না দিয়ে ফোনটা কেটে দিলাম। তবে এখন আমার কেমন যেন একটু একটু ভয় হচ্ছে। আমি জানি ছেলেরা মেয়েদের জন্য সবকিছু করতে পারে। এই তো কয়েকদিন আগে একটা ছেলে হাসার জন্য খুন হয়েছে, তাও আবার বিনা অপরাধে। ওই ভাইয়ের দোষ ছিল, তিনি কেন ওই মেয়েগুলোর সামনে হেসেছিল। মেয়েদের জন্য ছেলেরা কি না করতে পারে ভাবতেই মনের ভিতরে অজানা একটা ভয় কাজ করছে। আচ্ছা, তবে কি আমি ঋতুর কাছে মাপ চাইবো? দূর, আমি কি সব চিন্তা করছি, ও তো পিচ্ছি একটা মেয়ে, ও আবার আমার কি করবে? এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পুরো শার্ট রক্তে ভিজে আছে। আমি তাড়াতাড়ি শরীর থেকে শার্টটা খুলে দেখতে লাগলাম শরীরে কোথাও কোনো আঘাত আছে কিনা। ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে, কিন্তু না, শরীরে কোথাও কোনো আঘাত নেই। হঠাৎ চোখ গেল জানালার উপর। জানালার কাছে রক্তের কিছু ফোঁটা পড়ে আছে। তার মানে কেউ আমার সাথে মজা করার জন্য এইসব করছে। সকাল সকাল মেজাজটাই এমনি গরম হয়ে গেল। আর বলতে না বলতেই ফোনটা বাজতে লাগলো। ফোনের স্ক্রিনে ঋতুর নাম্বার ভেসে আছে। তার মানে এইসব কিছুর পেছনে ঋতুর হাত আছে। আমি ফোনটা রিসিভ করে স্পিকারে দিয়ে বললাম, সকাল সকাল ফোন করলে কি কারণে? ঋতু ওপাশ থেকে হাসতে হাসতে বলল, আপনি খালি গায়ে কি করছেন? আপনার পেট বা পিঠের কোনো জায়গা আবার ফুটো হয়ে যায়নি তো? আমি বললাম, তার মানে এইসব কিছুর পেছনে তোমার হাত আছে? ঋতু বলল, ও মা, আমি আবার কি করলাম? আমি তো সকাল সকাল আপনার খোঁজ নিতে ফোন করলাম। আমি বললাম, নিজেকে নিজে অনেক চালাক মনে করো না? ঋতু বলল, অবশ্যই মনে করি, কেন, আপনার কোনো সন্দেহ আছে নাকি? আমি রেগে ফোনটা কেটে দিলাম। যদি এই মেয়েকে আমি হাতের কাছে পেতাম না তাহলে কি যে করতাম এর কোনো হিসাব নেই। যাক, সেসব কথা চিন্তা পরে করা যাবে, যা হয়েছে তা হয়েই গেছে। ওয়াশরুমে ঢুকে গোসল করে ফেললাম। রুম থেকে বের হয়ে দেখি দুলাভাই টেবিলে বসে নাস্তা করছে। আমি গিয়ে টেবিলে বসতেই দুলাভাই প্রশ্ন করলো, কি শালা বাবু, আজকে সকাল সকাল গোসল করলে, কারণটা কি? আমিও মজা করে বললাম, নতুন নতুন বিয়ে করেছি তো এজন্য সকাল সকাল গোসল করি। আপু মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর, এখন নাস্তা কর। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। তবে তানিয়ার কথা বলতেই দুলাভাই বলল, ও নাকি এখনো ঘুমাচ্ছে। নাস্তা শেষ করে সরাসরি দোকানে চলে গেলাম। আজকে 5 দিন হয়ে গেল। এখন পরিবেশটা মোটামুটি একটু ঠান্ডা আছে। এই 5 দিনে তানিয়া একদিনও স্কুলে যায় নাই। তবে ও এখন আর আগের মতো আমার সাথে কথা বলে না।
কথা না বললে আমার কি যায় আসে? আমার আরো ভালো হয়েছে আজকে সকাল সকাল দোকানে যাই নাই, আজকে একটু বেলা করেই দোকানে যাব বলে রুমে শুয়ে আছি। হঠাৎ বাইরে থেকে আপু ডাক দিয়ে বলল, রিফাত এইদিকে আয় তো একটু। আমি আপুর কথা শুনে রুম থেকে বের হলাম। আপুর সামনে গিয়ে বললাম, আপু বল কি হয়েছে? আপু আমার দিকে তাকিয়ে বলল, তানিয়ার সাথে ওর স্কুলে যাতো একটু, কি জানি একটা দরকার হয়েছে, বলে আমাকে যেতে, কিন্তু আমার তো শরীর খারাপ, এজন্য আমি যেতে পারবো না, তুই যা। তানিয়া স্কুল ড্রেস পরে বের হয়ে বলল, আম্মু এখনো রেডি হও নাই? আপু তানিয়াকে বলল, আমি যাব না আম্মু, তোমার মামা যাবে। রিফাত তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। মনে মনে বলছি, না জানি আজকে আমার কপালে কি আছে। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে আসলো, যেটা ছিল, ভালো থাকুক ভালোবাসা, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি বুঝলেন না, আপনাকে ভালোবাসার বিনিময়ে শুধু আমি অপমানিত হলাম। আজকে হয়তো আপনার সেই দিন হতে চলেছে, চারিপাশে একটু ভালো করে নজর রাখবেন। মনে মনে বললাম, এই মেসেজগুলো আবার কে দিল? কিছুই তো মাথায় আসছে না। যাকগে সেই সব, আমার চিন্তা করে লাভ নেই, হয়তো রং নাম্বার থেকে ভুলে চলে আসছে। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। আপু আমার সামনে তানিয়াকে বলল, সাবধানে, কোনো ঝামেলা করবি না, আর যদি কিছু হয় তোর বাবাকে ফোন করবি, ঠিক আছে? তানিয়া বলে হাঁটতে লাগলো। আমি ওর পিছনে পিছনে যেতে লাগলাম। একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে পড়লাম। তবে তানিয়া আমার পাশেই বসেছে, কিন্তু ও কোনো কথা বলছে না, একদম চুপচাপ বসে আছে। গার্লস স্কুলের সামনে নেমে আমি তানিয়াকে বললাম, আমাকে কি স্কুলের ভিতরে যেতে হবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবো? তানিয়া শুধু বলল, আপনাকে স্কুলে নিয়ে এনেছি কোনো এক দরকারে, স্কুলের বাইরে যদি থাকার জন্য নিয়ে আসতাম তাহলে তো আপনাকে আর দরকার পড়তো না। তানিয়া এক প্রকার রাগ করেই আমার সাথে এই কথাগুলো বলল। আমি তানিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম। ভিতরের মাঠে যেতেই কোথা থেকে ঋতু এসে তানিয়াকে জড়িয়ে ধরে বলল, মামা তোরে অনেক অনেক মিস করছি, এই কয়দিন তোর কথা খুব মনে পড়েছে। এই মেয়ের সাথে তাহলে তানিয়া এখনো কথা বলে? তবে আমার কেন জানি মনে হয় তানিয়াকে দিয়ে খারাপ কাজ করার পিছনে ওর হাত আছে। ঋতু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, তবে আমি ওর হাসির কারণ হয়তো এখনো বুঝতে পারি নাই। মাঠের এক কোনায় আমাকে দাঁড় করিয়ে তানিয়া বলল, মামা আপনি এখানে একটু দাঁড়ান, আমি অফিস রুম থেকে আসছি, ঋতু চল তো। তানিয়া চলে যাওয়ার পর আমাকে কেমন যেন অসহায় অসহায় লাগছে। আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে, এটা তো গার্লস স্কুল, এখানে ছেলে আসবে কোথা থেকে? লজ্জায় আমার কেমন যেন লাগছে, কাউকে কিছু বলতেও পারছি না। দূর থেকে কিছু মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, নিজেকে আজকে সত্যি অনেক অসহায় অসহায় লাগছে। এই তো তানিয়া চলে আসছে। তানিয়া আমার কাছে আসার পর বলল, মামা ক্লাসে চলেন, ম্যামের সাথে কিছু দরকারি কাজ আছে, পরে চলে যাবেন। আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, আমি ক্লাসে গিয়ে কি করব? তার চেয়ে বরং তুমি চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি দরকার হয় ডেকে নিও, হাসবনি। তানিয়া আমার হাত ধরে বলল, চলেন তো মামা, এখানে একা একা দাঁড়িয়ে কি করবেন? কিছু হবে না, আমি আছি তো। তানিয়া আমার হাত ধরে ওর ক্লাসরুমে নিয়ে গেল। আজকে নিজেকে সত্যি এক অবুঝ প্রাণী মনে হচ্ছে। মেয়েরা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকিয়ে থাকার কথাই, কারণ আমি হঠাৎ করে ওদের ক্লাসরুমে ঢুকে গেছি। তানিয়া সামনে বসে আমাকে বলল, আমি যেন পিছনে ঋতুর সাথে বসি। তানিয়ার এই কথা শুনে আমার কেমন যেন একটা খটকা লাগলো। ওরা কি আসলেই কিছু করতে চাইছে নাকি? কিছুক্ষণ বসে থাকার পর একজন শিক্ষক ক্লাসরুমে এসে আমাকে দেখে প্রশ্ন করলো, এই ছেলে তুমি এখানে কি করো? ঋতু সাথে সাথে দাঁড়িয়ে উত্তর দিল, ম্যাম এই ছেলেটা আমাকে প্রতিদিন রাস্তায় বিরক্ত করে, এই জন্য আজকে ভুলভাল বুঝিয়ে আপনার কাছে নিয়ে আসছি, এখন ওর বিচার আপনি করবেন। মনে মনে বললাম, তাহলে তানিয়া আর ঋতু বুদ্ধি পরামর্শ করে এই কাজ করেছে। আজকে যে আমার 12টা থেকে 13টা বেজে যাবে আমি এটা বুঝতে পারছি। ক্লাস টিচার আমাকে কিছু না বলে ঋতুকে বলল, আমি ক্লাসটাকে শেষ করি, পরের বিচার করছি। আর তুমি এই ছেলেকে ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসে ভালো একটা কাজ করেছো। ঋতু আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, এখন আপনাকে সবার সামনে অপমানিত করব, যদি পারেন স্কুল থেকে বের হয়ে দেখান। এখানে আমি যে কোনো কিছু করতে পারবো না এটা আমি শিওর, এজন্য ঋতুর পাশে চুপচাপ বসে আছি। ঋতুকে বললাম, তুমি ক্লাসের বাইরে যা পারো তাই করবে, আমি কিছু বলবো না, প্লিজ তাও আমাকে এখান থেকে বের করে দাও। ঋতু হাসি দিয়ে দাঁড়িয়ে পড়ল, আর মুহূর্তের ভিতরে মুখটা কালো করে দিয়ে কান্নার ভাব করে বলল, ম্যাম এই ছেলে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, আমি আপনাকে আগেই বলছি ওর বিচার আগে করতে, কিন্তু আপনি সেটাও করলেন না। ম্যাডাম ঋতুকে বসতে বলে আমাকে বলল, এই ছেলে তুমি দাঁড়াও।
ঋতু আমার সাথে যে এমন কিছু করবে এইসব আমার ধারণার বাইরে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম। ম্যাম আমাকে প্রশ্ন করলো, এই মেয়েটা তো তোমার ছোট বোনের মতোই, ওকে কেন তুমি বিরক্ত করো? যদি তোমার বোনের সাথে কেউ এইসব করে তাহলে তুমি কি সেটা সহ্য করতে পারবে বলো? আমি যে কিছু বলবো তার আগে কে যেন আমার পা ধরে জোরে একটা টান মারলো, আর আমি আমার নিজের বল সামলাতে না পেরে ঋতুর উপর গিয়ে পড়লাম। আর তখন ঋতু চিৎকার দিয়ে বলল, ম্যাম আপনাদের সামনে এই ছেলে আমার ইজ্জত নষ্ট করে দিবে, আপনারা কিছু করবেন প্লিজ। ঋতু এই কথাটা বলতে দেরি হলো, আর ক্লাসের মেয়েরা আমার উপর ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। ধর্ষকের মায়ের তো বোঝেন কেমন হয়, তাও আবার ক্লাসের সব কয়টা মেয়ে মিলে আমাকে মারছে। আমি শুধু মাথা নিচু করে চুপচাপ সহ্য করছি, যে যেভাবে ইচ্ছা সেভাবেই মারছে। হঠাৎ কিছু স্যার এসে আমাকে বাঁচালো, আমার কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। স্যাররা কোনো মতো আমাকে বুঝিয়ে শুনিয়ে মাঠের বাইরে বের করে দিয়ে বলল, আর কোনোদিন যেন তোমাকে স্কুলের আশেপাশে না দেখি। মেয়েদের মার খেয়ে আমার শরীরের শক্তি কমে গেছে। ভাবিনি কখনো ঋতু আমার সাথে এমন কিছু করতে পারবে। হঠাৎ করে ঋতু আর তানিয়া আমাকে ধরে একটা অটোতে তুলে নিল। ঋতু আমার কানের কাছে মুখ নিয়ে বলল, একদম কোনো কথা বলবি না, আমার হাতে কিন্তু চাকু আছে, বেশি কিছু করলে ওইটা তোর পেট বরাবর বসিয়ে দিব। আমাকে ওরা ধরে একটা নিরিবিলি বাসার সামনে নিয়ে গেল। আমাকে ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে দিল। তানিয়া ঋতুকে বলল, তুই যাই পারিস তাই কর, আমি কাউকে কিছু বলবো না, ও যেন আমাদের বাসায় আর না যেতে পারে, তুই সেই ব্যবস্থাটা করে দিস। ঋতু বলল, আরে তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু দেখে নিব, তুই এখন বাসায় চলে যা। তানিয়া একবারও আমার দিকে ঘুরে তাকিয়ে দেখে নাই, ও বরং চুপচাপ হেঁটে হেঁটে চলে গেল। তানিয়া যাওয়ার পর ঋতু একটা কাপড়ের টুকরো নিয়ে আমার কপালের রক্ত মুছে দিয়ে বলল, তোর খুব বেশি কষ্ট হচ্ছে না রে? আমি তো তোরে সকালে মেসেজ করে বলছিলাম যে আশেপাশে কেউ আছে কিনা একটু ভালো করে দেখে আসতে, কিন্তু তাও করলি না। আমি ঋতুর দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, এমনটা না করলেও পারতে, তোমার কি লাভ আমার সাথে এইসব করে? ঋতু ওর শরীর থেকে ওড়না ফেলে দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বলল, তোর জীবন এখন আমার হাতে জানিস, তবে আজকে তুই চাইলেও বাঁচতে পারবি না। আমি বললাম, যদি মারার ইচ্ছে থাকে মেরে ফেলো, আমি কিছু বলবো না। ঋতু সিগারেট ফেলে আমার কোলের উপর বসে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁটের উপর আক্রমণ চালালো। জানি না এভাবে কতক্ষণ চললো, তবে যখন ঠোঁট থেকে রক্ত বেরোতে লাগলো তখনও মুখ সরিয়ে বলল, কিরে সেই দিন না তুই আমাকে জোর করে কিস করলি, তো আজকে এত ভয় কেন তোর চোখে মুখে? আমি বললাম, আমি কখনো ভয় পাই না, তবে তোমার মতো পিচ্চি একটা মেয়ে আমার সাথে এমন কিছু করবে আমি এটা হয়তো ভাবতেও পারি নাই। ঋতু আমার শরীর থেকে শার্ট খুলে আমার বুকের লোমগুলো একটা একটা করে টান দিয়ে ছিটতে লাগলো। আমি কষ্টে চিৎকারও করতে পারছি না, কারণ ও আমার মুখে ওড়না চেপে দিয়েছে। বুকের লোমের গোড়া থেকে ছোট ছোট রক্তের ফোঁটা শরীর থেকে ধীরে ধীরে নিচে পড়ছে। হঠাৎ করে ঋতু দাঁড়িয়ে ঋতুর শরীর থেকে সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল। আমার মুখ থেকে ওড়না সরিয়ে বলল, কিরে এখন আমাকে কেমন লাগছে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, বাজারের নষ্টা মেয়েগুলো আছে না, ওদের থেকেও আরো বেশি খারাপ লাগছে তোমাকে। আমার কথা শুনে ঋতু আমাকে চেয়ার সহ লাথি মেরে নিচে ফেলে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, আমাকে তুই নষ্ট বলিস? এই কথা বলে ঋতু আমাকে নিচে ফেলে যেভাবে ইচ্ছে সেভাবে মারতে লাগলো। কিছুক্ষণ পর ঋতু আমাকে ছেড়ে একটা চেয়ারে বসে বলল, তোর জায়গায় যদি আজকে অন্য কেউ হতো তাহলে হয়তো এতক্ষণে আমার ইজ্জত লুটে নিত। আর তুই? আমার শরীরে অনেক জায়গা থেকে রক্ত বেরোতে লাগলো। নিচ থেকে মুখ তুলে ঋতুর দিকে তাকিয়ে বললাম, কোনোদিন যদি আমি তোরে সামনে পাই ছাড়বো না, এটা মনে রাখিস। ঋতু আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, তাই নাকি? পাশ থেকে ঋতু বিষের বোতল নিয়ে আমার উপর ঢেলে দিল। আমি ব্যথায় যন্ত্রণায় জোরে একটা চিৎকার দিয়ে বললাম, ও মা গো, আমি শেষ। ঋতু পা দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, একদম চুপ, কোনো কথা বলবি না, কথা বললেই কেটে ফেলবো। এভাবে নিচে পড়ে কতক্ষণ ছিলাম তা বলতে পারি না। ধীরে ধীরে ব্যথার যন্ত্রণায় আমার চোখ বন্ধ হয়ে গেল। তবে শেষ মুহূর্তে আমার আম্মুর হাসি মুখটা সামনে ভেসে উঠলো। খুব করে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ঋতু আমাকে বাঁচতে দিল না। এইদিকে আমার চোখ বন্ধ হয়ে গেছে দেখে ঋতুমতো প্রায় অনেকটাই ভয় পেয়ে গেল। ও ভাবতেও পারে নাই ওর রাগের কারণে ও হয়তো কাউকে মেরে ফেলতে পারে। ঋতু তাড়াতাড়ি কাপড় পরে আমাকে কি করবে তাই চিন্তা করছে। হঠাৎ ঋতুর মাথায় একটা আইডিয়া এলো, এটা তো নির্জন একটা জায়গা, এখানে কে কি করলো এটা আবার কে দেখবে। এজন্য ঋতু খুব সতর্কতার সাথে রুম থেকে বের হয়ে গেল। আর যাওয়ার আগে ও কোনো প্রমাণ রাখে নাই, সবগুলো সাথে করে নিয়ে গেছে হঠাৎ করে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।